সুধী শ্রোতা বন্ধু, এসে গেছি গল্প পাঠে। আমি অজয় আপনাদের সঙ্গে। সকলকে শুভ হোক দিনটি জানিয়ে, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক দেবেন্দ্র মিত্র তার গল্পগুলি শ্রোতা বন্ধুদের যে মন আকর্ষণ করে, সেই মনোযোগ অন্য সাধারণ গল্পের মধ্যে প্রবেশ অধিকার পায় না। যাই হোক, গল্পটি কেমন লাগলো জানাতে আপনার মূল্যবান কমেন্ট, লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে এবং এই চ্যানেলের গল্পগুলির নোটিফিকেশন পেতে দয়া করে আপনার চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটিতে অল করা আছে কিনা দেখে নিতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক দেবেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা ও ধাঁধানো ছবি। শুক্রবার কাগজের কাজকর্ম দুপুরে একরকম শেষ হয়ে যায়। এরপর যা দায় তা ছাপাখানার আর দপ্তরির। শেষ ফর্মাটাই, মানে কাগজের প্রথম ফর্মায় প্রিন্ট অর্ডার দিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখলাম, না, 2:30 এখনো বাজেনি। মনে হলো অনেকদিন ছবি টবি দেখা হয়নি, গেলে হয়। ছবি দেখার সেরকম বাতিক আমার নেই, কিন্তু কলকাতায় 2 মাস ধরে নাকি এমন এক ছবি চলছে যা না দেখলে আর মান থাকে না। চেনা অচেনা যার সঙ্গে দেখা হোক, খানিক আলাপের পর এই ছবির কথা উঠবেই। দেখেছেন ছবিটা? কেউ গদগদ উচ্ছ্বাসে। কি যে রুচি হয়েছে আজকাল মানুষের! পয়সা দিয়ে ওই আজগুবি ছবি কেউ দেখে? যিনি ঘৃণায় নাক সেটকান, তিনিও অবশ্য পয়সা দিয়ে ছবিটা না দেখে পারেনি। অর্থাৎ ভালো লাগুক বা না লাগুক, এ ছবি না দেখলে সভ্য সমাজে নাম কাটা যাওয়ার ভয়। টেবিলের ড্রয়ারে চাবি দিয়ে তাই উঠবার উপক্রম করছি। এমন সময় ফোন বেজে উঠল। ধরব না ভেবে দরজার দিকে 2 পা বাড়িয়েও চলে যেতে শেষ পর্যন্ত বাঁধল। ফিরে এসে ফোন ধরতেই পরাশরের গলা। হ্যালো, কৃতিবাস আছো? তাহলে এক্ষুনি যাচ্ছি, একটা বিশেষ দরকার। আমায় কথা বলবার কোনো সুযোগ না দিয়েই পরাশর ওধারে ফোনটা নামালো। সত্যি কথা বলতে গেলে পরাশরের সঙ্গলাভের সম্ভাবনায় খুশির চেয়ে সন্ত্রস্তই হয়ে উঠলাম আপাতত। বিশেষ দরকার মানে 3 দিস্তে কবিতা নিশ্চয়ই। সিনেমায় যাওয়ার তো দফারফা। তার উপর পরাশরি কবিতার ধাক্কা সামলাতে কটা অ্যাসপিরিন লাগবে কে জানে। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। মিনিট 10 বাদেই পরাশর এসে হাজির। কিন্তু কি আশ্চর্য, দেখলাম তার হাতে কবিতার খাতা নয়, একটা
খবরের কাগজ। আজকাল সে খবরের কাগজেই কবিতা ছাপাচ্ছে নাকি? না, তাও নয়। লাল পেন্সিলে দাগ দেওয়া কাগজের একটা বিজ্ঞাপন আমায় দেখিয়ে সে একটা জরুরি ব্যাপার আলোচনা করতে চায়। কবিতার বদলে খবরের কাগজের বিজ্ঞাপন শুনে তখন আমার মেজাজ খোশ হয়ে সাহস বেড়েছে। খবরের কাগজটা মুড়ে পকেটে রেখে বললাম, তোমার সব কথা শুনতে আমি প্রস্তুত, কিন্তু তার আগে তোমায় সিনেমায় একটা ছবি দেখতে যেতে হবে আমার সঙ্গে। ছবি? কি ছবি? পরাশর সত্যি হতভম্ব। তোমার পছন্দসই ছবি, তাকে ভরসা দিলাম। আমার পছন্দসই? কোনো কবি টবির জীবনী সেরকম কোনো ছবি কোথাও দেখাচ্ছে? আরে না, কবির জীবনী হবে কেন? গোয়েন্দাগিরি, রহস্য রোমাঞ্চের ছবি এটি। পরাশর নাক সিটকে বলল, না না, ওসব ছবি আবার মানুষ দেখে? হ্যাঁ দেখে, কলকাতার অর্ধেক মানুষ দেখেছে। তোমাকেও আজ আমার সঙ্গে যেতে হবে। তোমার সঙ্গে আলাপ হওয়া অবধি অনেক জুলুম তোমার সয়েছি। আমার এই অনুরোধ তোমায় রাখতেই হবে। পরাশর আর আপত্তি করল না, কিন্তু কুইনিন গেলার মতো যেরকম মুখ করে সিনেমা হলে গিয়ে বসলো, তাতে মনে মনে হাসি পাচ্ছিল আমার। কয়েকটা ছোটখাটো সংবাদ চিত্র ইত্যাদির পর একটু বিরতি, তারপর আসল ছবি আরম্ভ। ছবি 3 রিল কি বড়জোর 4 রিল চলবার পর হঠাৎ পাশে চেয়ে দেখি সিটে যতখানি সম্ভব হেলান দিয়ে পরাশর পরমানন্দে ঘুমাচ্ছে। সত্যি একটু রাগই হতে পারে পরাশর মস্ত গোয়েন্দা, তা বলে এরকম একটা 1 নম্বরের ছবিতেও তার মন বসে না। আমি তো তখন সত্যি মশগুল হয়ে ছবির গোলক ধাঁধায় নাজেহাল হচ্ছি। অত বড় গোয়েন্দাই যখন, তখন এই ছবির আসল শয়তানকে ধরবার চেষ্টা করুক না কেন? কুনুয়ের একটা খোঁচা দিয়ে জাগিয়ে তাকে সেই কথাই চাপা গলায় বললাম, বলে নড়ে চড়ে সোজা হয়ে বসার ছবিটার মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সে আর কতক্ষণ, খানিক বাদেই আবার যথাপূর্বং। এবার ঠেলা দিতে ধর্মড়িয়ে উঠে বলল, ছবি শেষ হয়ে গেছে নাকি? ছবি এরই মধ্যে শেষ হবে কি হে? সবে তো অর্ধেক, এখনো অর্ধেক। হতাশ ভাবে সে আবার সিটে এলিয়ে পড়ে একটা কাগজে কি যেন লিখে আমার হাতে গুজি দিয়ে বললে, এটা রাখো, আর শেষ হলে আমায় জাগিও। তাই জাগাবো, বিরক্তভাবে বলে তার দেওয়া কাগজটা তাচ্ছিল্য ভরে পকেটে রেখে দিলাম। ছবিটা সত্যি তখন দারুণ জমে উঠেছে। 3 জনের ওপরেই সমান সন্দেহ, মেয়েটি, তার বর্তমান প্রেমিক আর তার মৃত স্বামীর। কাগজপত্র সমেত ব্রিফকেস সমুদ্র তীরে যে কুড়িয়ে পেয়েছিল সেই লোকটি। মেয়েটির নাম মার্থা, বড় সম্ভ্রান্ত ধনী ঘরের মেয়ে। নিজের সমাজ ছেড়ে ভালোবাসে একটা বাউন্ডালি অভিনেতাকে বিয়ে করেছিল। চেষ্টা করেও স্বামীর স্বভাব শোধরাতে পারেনি, বিয়েও সুখের হয়নি।
স্বামীর জুয়া আর বদ খেয়ালের টাকা জোগাতে জোগাতে হয়রান হয়ে একদিন খেপে যায়, আর এক কর্দবকেও স্বামীকে দেবে না বলে জানিয়ে বিবাহ বিচ্ছেদ করবার প্রতিজ্ঞা করে। স্বামীর তখন মত্তা অবস্থা। সে মার্থাকে মারধর করবার চেষ্টা করে। মার্থাকে ছেলেবেলা থেকে ভালোবাসলেও যে বিয়ে করতে পারেনি, তার নাম ইউজিন। ইউজিন ছেলেটি সেখানে কি কারণে হঠাৎ এসে পড়েছে। সে মার্থাকে স্বামীর হাত থেকে বাঁচায়। মার্থার স্বামীকে উত্তম মাধ্যম কিছু দিয়ে বাড়ি থেকে বারও করে দেয়। কিন্তু তারপর থেকেই মার্থার স্বামী একেবারে নিরুদ্দেশ। প্রায় মাসখানেক বাদে দূরের এক সমুদ্র তীরে তার একটা ব্যাগ একজন কুড়িয়ে পায়। ব্যাগটি পুলিশের হাতে যথারীতি দেওয়া হয় এবং পুলিশ সেই ব্যাগে মার্থার স্বামীর হাতের লেখা সমুদ্রে ডুবে আত্মহত্যার সংকল্পের চিঠি পায়। ব্যাপারটা সেইখানেই চুকে যেত, কিন্তু কিছুদিন বাদেই মার্থার স্বামীর আত্মহত্যা সরকারিভাবে স্বীকার করবার খুঁটিনাটি সারতে গিয়ে পুলিশ ধরতে পারে যে মার্থার স্বামীর আত্মহত্যার চিঠিটি জাল। মার্থার স্বামীর হাতের লেখা সুকৌশলে কেউ নকল করবার চেষ্টা করেছে। আত্মহত্যা না করে থাকলে মার্থার স্বামী কি হয়েছে তাহলে? সন্ধান করতে জানা যায় ইউজিনকে কিছুকাল আগেও ওই সমুদ্র তীরের একটা হোটেলে দেখা গেছিল। মার্থাও কয়েকদিন বাদে সেই হোটেলে এসে উঠে দিন 2-3 থেকে আবার চলে যায়। মার্থা ও ইউজিন অবশ্য পুলিশের প্রশ্নের উত্তরে জানায় যে হ্যারান্ডি বোঝাপড়া করতে ফোনে তাদের ডেকেছিল। এই হ্যারান্ডকে তারা অবশ্য পায়নি। ব্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে সমুদ্র তীরে যে লোকটি মার্থার স্বামীর ফোলিও ব্যাগ কুড়িয়ে পেয়েছিল তার ব্যবহারে। সে গোপনে একদিন মার্থার কাছে এসে একটি চিঠি দেখায়। চিঠিটি মার্থার স্বামী হ্যারান্ডেরই লেখা। লোকটি স্বীকার করে যে হ্যারান্ডের ব্রিফকেসটি পুলিশের হাতে দেওয়ার সময় সে কিছু কাগজপত্র সরিয়ে রেখেছিল। চিঠিটা পড়ে বোঝা যায় হ্যারান্ড সেটা মার্থার কাছেই লিখেছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাকে আর কেন পাঠায়নি কে জানে। হয়তো সময় পায়নি। চিঠি ছোট, তাতে হ্যারান্ড সকাতরে মার্থা ও ইউজিনকে তাকে রেহাই দিতে অনুরোধ করেছে। লিখেছে, প্রতি মুহূর্তে এই ভয়ে পালিয়ে বেরিয়ে বাঁচা তার সহ্য হচ্ছে না। মার্থা বিবাহ বিচ্ছেদ করে ইউজিনকে বিয়ে করুক, সে বাধা দেবে না। সে শুধু নিরাপদ শান্তি চায়। তার জন্য সেই আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যেতে প্রস্তুত। মার্থাকে চিঠি পড়ে স্তম্ভিত মনে হয়। সে প্রথমে রেগে বলে, এ চিঠিও জাল। লোকটি সায় দিয়ে বলে, তা হওয়া সম্ভব, কিন্তু পুলিশের হাতেই দেওয়া উচিত হলেও সে মার্থাকে একবার এটা দেখাতে এসেছিল। মার্থা এবার সোজাসুজি চিঠিটা লোকটির কাছ থেকে কিনে নিতে চায়। লোকটি প্রথমে রাজি হয় না, কিন্তু শেষে প্রচুর টাকার বিনিময়ে চিঠিটা মার্থাকে দেয়। মার্থা গোপনে চিঠিটি একজন বড় হস্তাক্ষর বিশারদকে দিয়ে পরীক্ষা করায়। তাতে জানা যায় চিঠিটা জাল নয়। পুলিশ এদিকে হ্যারান্ডের ব্যাগের জিনিসপত্র নতুন করে পরীক্ষা করতে গিয়ে ফেনোরিল নামে একটি ওষুধের শিশির ভেতর কয়েকটি বিষাক্ত বড়ি পেয়েছে। ওষুধটা সেই জাতের যাতে স্নায়ু। তবে গোপনে অনেকে কিন্তু সেটা নেশা হিসেবে ব্যবহার করে। হ্যারান্ডও করত। কিন্তু শিশির ভেতর এই নকল করা চেহারার বিষাক্ত বড়ি গেল কি করে? পুলিশ খোঁজ নিয়ে জেনেছে তারপর যে ইউজিন শহরের এক মস্ত বড় ডিসপেন্সারির মালিক।
মার্থার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরে হিউজিনের দোকান থেকেই এক রাত্রে হ্যারান্ড ওষুধ কেনে বলে প্রমাণ পাওয়া গেছে। বিষাক্ত ও বদনেশার জিনিস বলে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে নাম ঠিকানা লিখে ওষুধ নিতে হয়। ডিসপেন্সারির খাতায় হ্যারান্ডের ওষুধ কেনা তাই ধরা পড়েছে। সেই সঙ্গে এই কথাও জানা গেছে যে নিজে হাতে ওষুধ না বেচলেও হিউজিন সে রাত্রে ওই সময়ে দোকানে দৈনিক বিক্রির শেষ হিসেব নেওয়ার জন্য ভেতরে ছিল। হ্যারান্ডের ফোলিও ব্যাগ যে পেয়েছিল তাকেও সন্দেহক্রমে পুলিশ এবার গ্রেপ্তার করেছে। মার্থার কাছে হ্যারান্ডের আগের চিঠি বেচবার পরই সে আবার একদিন হ্যারান্ডের লেখা একটি রোজ নামচার বই নিয়ে আসে। তার ভেতরে হ্যারান্ডের হাতের লেখায় যা পাওয়া যায় তা সাংঘাতিক। সেখানে স্পষ্টই লেখা আছে যে দিনের পর দিন সে প্রাণের ভয়ে লুকিয়ে কাটাচ্ছে। মার্থা ও হিউজিন তার পেছনে খুনে গুন্ডা লেলিয়ে দিয়েছে, সে বুঝতে পেরেছে। কিন্তু পুলিশকে জানাতেও তার সাহস হচ্ছে না। তার মতো হতভাগা জুয়ারি মাতালের কথা কে বিশ্বাস করবে? মার্থা প্রচুর টাকা দিয়ে সে ডায়েরি কিনে নেওয়ার পরই লোকটি গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানতে পেরেছে যে হ্যারান্ডকে শেষ দেখা যায় সমুদ্র তীরের বন্দর থেকে একটি ছোট্ট মোটর লঞ্চ ভাড়া করে এক রাত্রে সমুদ্রে বেড়াতে যেতে। তারই সঙ্গে ওই লোকটিও ছিল বলে একজন অন্তত এজাহার দিয়েছে। পুলিশ আরও খুঁজে বার করেছে যে ওই লোকটি এককালে হিউজিনের অধীনেই কাজ করত। হিউজিন অবশ্য এই বলে সাপাই গিয়েছে যে লোকটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বহুকাল আগে চুরির অভিযোগে সে তাকে বরখাস্ত করেছিল মাত্র। হ্যারান্ডকে তাহলে সত্যি পৃথিবী থেকে সরিয়েছে কে? হিউজিন একা, না মার্থার সঙ্গে ষড়যন্ত্র করে? সে ষড়যন্ত্রে ওই লোকটিও কি ছিল, না হিউজিন বা সেই লোকটি একাই এ কাজ করেছে? ছবি শেষ হওয়ার পর অভিভূতভাবে পরশের দিকে সবে তাকিয়েছি। আলো তখন জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে দেখি পরশর সোজা হয়ে বসেছে। বললাম, কি যে তুমি হারালে তা জানো না। এই গল্পের শেষ তুমি কল্পনাও করতে পারবে না। তাই নাকি? পরশরের সত্যি একটু আফসোস হয়েছে বলেই মনে হলো। অফিসেই ফিরে গিয়ে আমার কাছে পরশরের আসার আসল কারণটা শুনতে হলো। এমন কিছু জরুরি ব্যাপার আমার অবশ্য মনে হলো না। মজার কথা শুধু এই যে এই ব্যাপারটাও একটা ফোলিও ব্যাগ সংক্রান্ত। খবরের কাগজে একটি ফোলিও ব্যাগ হারানোর বিজ্ঞাপন বেরিয়েছে বক্স নম্বর দিয়ে। কেউ সে ব্যাগ যদি পেয়ে থাকে যেন উক্ত বক্স নম্বরের চিঠি লেখে। আসল মালিক তখন প্রমাণ দিয়ে ফোলিও ব্যাগ নিয়ে যাবেন এবং সেই সঙ্গে 1000 টাকা পুরস্কারও দেবেন। পরাশরের অনুরোধ, আমি যেন ব্যাগটি পেয়েছি বলে বক্স নম্বরে একটা চিঠি দিই। তার মানে? হতভম্ব হয়ে বললাম, যে ব্যাগ চোখেও দেখি তাই পেয়েছি বলে চিঠি লিখব? আহা, দিয়েই দেখো না। পরাশর অম্লান বদনে জানালো, কে ব্যাগটা চাইতে আসে দেখাই যাক না।
তোমার বাড়ি? না না, এই অফিসের ঠিকানাতেই দেখা করতে বলবে। একটু চটে উঠেই বললাম, এ তোমার আচ্ছা পাগলামের জুলুম দেখছি। কোথায় কি ব্যাগ, কিছু ঠিকানা নেই, ঠিকও নেই। 1000 টাকা পুরস্কারের লোভে একটা মিথ্যা চিঠি লিখব? পুরস্কারটি যখন অমন, তখন ব্যাগটা নিশ্চয়ই দামি। ব্যাগ না পেলে তো আর পুরস্কার কেউ দেবে না। হঠাৎ কথাটা মনে হওয়ায় জিজ্ঞাসা করলাম, তুমি তুমি কি ব্যাগটা পেয়েছো নাকি? আমার একেবারে নির্বাক করে দিয়ে পরাশর নেহাত হালকা ভাবেই বলল, না পাইনি এখনো, কিন্তু পেতে পারি। পরাশরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। যত তর্কই করি শেষ পর্যন্ত তার আজ খুবই অনুরোধ রাখতেই হলো। চিঠি দেওয়ার 2 দিন বাদে দুপুরবেলা একটা ফোন পেলাম। ব্যাগ হারানোর বিজ্ঞাপন যিনি দিয়েছেন, কখন দেখা করতে এলে আমার সুবিধে হয় তিনি জানতে চাইছেন। পরাশর যেরকম পরামর্শ দিয়েছিল সেই অনুসারে অফিস বন্ধ হওয়ার পর রাত 8টায় তাকে দেখা করতে বললাম। পরাশরকেও আগের ব্যবস্থা মতো জানিয়ে দিলাম। কি যে অস্বস্তিতে 8টা পর্যন্ত তারপর কাটলো তা বোঝানো অসম্ভব। পরাশর 7:30 নাগাদ এলো অফিসে। আমার মেজাজ তখন প্রায় সপ্তমে উঠেছে। তিক্ত স্বরে বললাম, ভদ্রলোক ব্যাগ নিতে এসেছেন, এখন কি বলবো? কি সে তোমায় ভাবতে হবে না, যা বলার আমি বলবো। পরাশরের কাছে সমস্ত ব্যাপারটাই যেন ছেলে খেলা। ঠিক কাটায় 8টায় পেয়ারা রামদিন এসে খবর দিল, বাবু একজন দেখা করতে এসেছেন। অফিসের সকলকে ছুটি দিয়ে এই রামদিনকেই শুধু রেখে দিয়েছিলাম 5 মাসের জন্য। রামদিনের সসম্ভ্রমে ঘোষণা করবার ধরন থেকে যা অনুমান করেছিলাম, আগন্তুক ভদ্রলোকের চেহারা তার সঙ্গে মিলল। শুধু লম্বা চওড়া, দশাশই নয়, দস্তুর মতো সম্ভ্রান্ত ও সম্পন্ন চেহারা তার। শ্বাস পোশাকে আড়ম্বর নেই কোনো, কিন্তু একবার দেখলেই বোঝা যায় পদাতিকদের একজন তিনি নন। দামি গাড়িটা চোখে না দেখলেও যেন অনুমান করা যায়। ভদ্রলোক নিজেই আগে পরিচয় দিলেন। আচ্ছা আপনি বসুন, সামনের চেয়ারটায় বসুন। আমার অনুরোধে সামনের চেয়ারে বসে আমাদের দুজনকে হাত জোর করে নমস্কার করে বললেন, নমস্কার, আমার নাম উমাপতি রায়। আপনাদের চিঠি পেয়ে আমাকেই আসতে হয়েছে। পরাশর কি একটা বলতে যাচ্ছিল, ভদ্রলোক বাধা দিয়ে বললেন, যা আপনারা বলতে চাইছেন আমি জানি। বিজ্ঞাপনের উত্তরে যার কাছে আপনি চিঠি দিয়েছিলেন আমি সেই গুণধর হাজরা নই, কিন্তু আপনাদের চিঠি পেয়ে আমিই আপনাদের ফোন করেছিলাম এবং আমাকেই গুণধর হাজরার জায়গায় আসতে হয়েছে। কেন বলুন তো? সসম্ভ্রমে আমি প্রশ্ন করলাম। চেহারা দেখার পর নাম শুনে উমাপতি বাবুর পরিচয় আমি বুঝে ফেলেছি। বাঙালি ব্যবসায়ী মহলে বিচক্ষণ শিল্পপতি হিসাবে তার নাম ইদানিং যথেষ্ট।